তোমাদেরকে এই কাজটা করতে হবে। তো সেই জন্য তোমাদের কিন্তু অবশ্যই ইতিহাস সামাজিক বিজ্ঞান বইটা স্কুলে নিয়ে যেতে হবে। এটাই একক কাজের প্রশ্ন আমি এখান থেকে ইন্ডিকেট করে দিব কোনটা একক কাজ আর কোনটা দলীয় কাজ, কোনটা গ্রুপ কাজ সবগুলো আমি এখন দিয়ে দেব। আচ্ছা, এবার নবম শ্রেণীর কি গ্রুপ ভেদে হবে? আমি তোমাদেরকে সবার জন্য একটা কথা বলি, তোমাদের যে এই কোশ্চেন মূল্যায়ন পত্র তৈরি করা হয়েছে, এটা হচ্ছে ইতিহাস ও সমাজ বিজ্ঞানের প্রতিবেদন লেখার নিয়মটা দেখিয়ে দেব। হ্যাঁ, দেখিয়ে দেব। আচ্ছা, এবার একটু আমি বলি, এখন মেবি ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, এবারে তোমাদের সাথে একটু ব্রিফ করি। সেই ব্রিফটা হচ্ছে যে আমরা জানি ইতিমধ্যে আমাদের পরীক্ষার সময় হচ্ছে 5 ঘন্টা। পরীক্ষা না, মূল্যায়ন। তোমরা একটু যদি বলি, তোমাদের কাছে এই প্রশ্নগুলো একটু কঠিন মনে হতে পারে বা একটু আনইজি ফিল করতে পারো। যেটাই হোক না কেন, আমি তোমাদের সাথে এই সম্পর্কে একটু ডিটেইলস করি। যারা ষষ্ঠ শ্রেণীতে আছে এবছর এবং যারা নবম শ্রেণীতে আছে, তাদের জন্য এই মূল্যায়নটা একটু নতুন, এবং যারা সপ্তম এবং অষ্টম শ্রেণীতে আছে, তাদের জন্য পুরাতন হলো। গত বছর যেরকম আ প্রশ্ন হয়েছিল, ঠিক সেরকম কিন্তু এবছর হয়নি। এবছর প্রশ্নটা একটু অন্য কাঠামো হয়েছে। এবছর যে প্রশ্নটা হয়েছে, এটাকে আসলে মূল্যায়ন বলা হয়। মূল্যায়ন পত্র বলা হয়। এটা হচ্ছে একটি মূল্যায়ন পত্র। মূল্যায়ন পত্র মানে হচ্ছে, তোমাকে আগে যেটা প্রশ্ন ছিল, এটা হচ্ছে এখন মূল্যায়ন। তবে মূল্যায়নের ক্যাটাগরিটা একটু পরিবর্তন হয়ে গেছে। তো আমি প্রথমে তো শুরু করব নবম শ্রেণীরটা দিয়ে। নবম শ্রেণী, তারপরে সবগুলোই দেখাবো একটা করে। তবে নবম শ্রেণীটা একটু আগে দেখাই। এখানে নবম শ্রেণী দেখছি চাহিদা বেশি। তো ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, নবম শ্রেণী। শিক্ষার্থী, তোমাদের জন্য যে সকল নির্দেশনা দেওয়া হয়েছে, সেই নির্দেশনাগুলো। মূল্যায়ন প্রজেক্টের নাম পরিবার ও সমাজে আমার ভূমিকা। তো আজকের এই যে কাজ, এখানে সম্পূর্ণই তোমার কেন্দ্রিক। তুমি তোমার পরিবার এবং তোমার সমাজ নিয়ে। পরিবার ও সমাজে আমার ভূমিকা শীর্ষক এই পেজ প্রজেক্টটিতে আমরা 3টি কাজ ধারাবাহিকভাবে করব। প্রথমে আমরা নিজ ও সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয় এবং আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য খুঁজে খাতায় লিখব। এরপর পরিবারে আমাদের অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখব। দ্বিতীয় কাজটি আমরা জোড়ায় করব। সেখানে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে সহপাঠীর সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে নববর্ষ উদযাপন বিষয়ক তথ্য সংগ্রহ করে একটি প্রতিবেদন লিখব। সবশেষ নিজ এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে একটি কাজ করার কর্ম পরিকল্পনা করব। এটা হচ্ছে আজকে, আগামীকালকে যখন তোমরা মূল্যায়নে অংশগ্রহণ করার জন্য তোমরা যখন শ্রেণীকক্ষে প্রবেশ হবে, এবং তারপর তোমাদের যে কাজগুলো রয়েছে সে কাজগুলো। এখন যেটা আছে এখানে একটু বলি, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল, তোমার যে প্রজেক্ট রয়েছে সে প্রজেক্টের পরিবার সমাজে তোমার ভূমিকা কি আছে। আমি আবার বলছি, প্রত্যেকটা শ্রেণীটাই কিন্তু এখানে দেখানো হবে। তো কেউ আপসেট হয়ে না যে আমাদেরটা দেখানো হবে না বা আমাদেরটা দেখানো হবে না। আর এরপরে কিন্তু তোমরা এটা চাইলে আমার ইউটিউব চ্যানেল, এই চ্যানেলই আলাদা করে পাবে। কেমন? আচ্ছা, পরিবার এবং সমাজে, চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি। আজ আমরা সহপাঠীর পরিবার সম্পর্কে জানবো। এই জন্য আমরা প্রথমে নিজেদের পরিবার সম্পর্কে এবং পরবর্তীতে আমরা আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন জানবো। আর এটার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের সামাজিক বিজ্ঞান ও ইতিহাস,
হ্যাঁ, এখানে একটা খুব সুন্দর একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আম সরঞ্জামগুলো তো স্কুল থেকেই দিবে। তাহলে তোমরা কি নিয়ে যাবে? তোমরা প্রত্যেকেই, আমি বলি, যেহেতু স্কুলে অনেক স্টুডেন্ট থাকবে এবং স্কুল যেটা সরবরাহ করবে প্রত্যেক ক্লাসে কিন্তু সরবরাহ করবে। এইখানে যেটা বলা হয়েছে আমি একটু তোমাদের সাথে বলি। প্রথমত হচ্ছে ২০ জন শিক্ষার্থীর জন্য ১ জন শিক্ষক নেওয়া হবে। সেখানে ২০ জন শিক্ষার্থী, ১ টি ক্লাসরুম এবং ১ জন শিক্ষক। যদিও এটা আমাদের সরকারি নির্দেশনা, কিন্তু হ্যাঁ, খ নাম্বারটা বুঝিয়ে দেওয়া হবে। একটা বিদ্যালয়ে কিন্তু অনেক শিক্ষার্থী থাকে। যেমন আম গ্রামের স্কুলগুলোতে, যদিও আমরা জানি যে নতুন কারিকুলামে ৫৫ জনের বেশি শিক্ষার্থী থাকে না। কিন্তু আমরা যারা গ্রামের স্কুলগুলোতে আছি, গ্রামের স্কুলগুলো যদি তোমরা দেখো, তাহলে একটা শাখায় কিন্তু 100 প্লাস স্টুডেন্ট থাকে। কিন্তু সরকারি নির্দেশনা, এবং সেখানে কিন্তু ক্লাসরুমের সংকট রয়েছে, এবং আমরা জানি আমরা প্রত্যেকটা স্কুলে শিক্ষক ঘাটতি রয়েছে, প্রচুর শিক্ষক শর্ট রয়েছে। সেখানে যে আমাদের সরকারি যে নির্দেশনা দেওয়া রয়েছে, সেখানে সরকারি যে নির্দেশনা রয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে একটি ক্লাসরুমের জন্য ২০ জন শিক্ষার্থী, ১ জন টিচার থাকবে। সেটা কিন্তু আসলে সম্ভব নয়। একজন টিচারকে ২০ জন শিক্ষার্থী দিয়ে একটা ক্লাস পরিচালনা করা। যেহেতু ক্লাসে কিন্তু সমস্যা, শ্রেণীকক্ষের সমস্যা, তারপর শিক্ষকের সমস্যা রয়েছে। সবকিছু মিলিয়ে একটু হয়তো এদিক-সেদিক হবে। কিন্তু এই যে এখানে যে মূল্যায়নের যে প্রশ্নগুলো দেওয়া আছে, এই প্রশ্নগুলো কিন্তু লিখিত যে কাজগুলো আছে, আমি সেই লিখিত কাজগুলো আগে দেখাবো। তারপরে পরবর্তীতে আম পরবর্তীতে কিন্তু আমরা দলীয় এবং একক কাজগুলো দেখাবো। তো আমি একটু নবম শ্রেণীর লিখিত যে কাজগুলো আছে, একক কাজ। এই যে ১ নাম্বার, এই ১ নাম্বারটা হচ্ছে লিখিত। একক কাজ। যেটা একক কাজ সেটা কিন্তু লিখিত হবে। ১ নাম্বার হচ্ছে একক কাজ, এবং এটার উত্তরটা আমি দেখাই দেব কোন বইয়ে কত পৃষ্ঠায় আছে। এরপর হচ্ছে এই গ নাম্বার হচ্ছে একক কাজ। এই যে ১ নাম্বার, ক নাম্বার, ১ এর ক একক কাজ। আমি আবার বলছি, এই যে ১ এর ক নাম্বার, এটা হচ্ছে একক কাজ। এটা কিন্তু একক কাজ, হ্যাঁ? এটা হচ্ছে একক কাজ। আর দেন এই যে গ নাম্বার, এটাও হচ্ছে একক কাজ। এরপর দেখো, এই কাজটাও কিন্তু একক কাজ, হ্যাঁ? এই যে এই কাজটা একক কাজ করতে হবে। তবে এখানে জোড়ায় কাজও থাকবে। এখানে এটা একক কাজ, এবং এখানে কিন্তু বলা হয়েছে বোর্ড বইয়ের ৬ এবং ৭ পৃষ্ঠায় এইটা উত্তরটা পাওয়া যাবে। তুমি চাইলে তোমার বইটা তুমি দেখতে পারবে। এই যে প্রতিবেদন তৈরি, এটা হচ্ছে একক কাজ, এবং এটা কিন্তু পাঠ করতে হবে। দাঁড়িয়ে পাঠ করতে হবে। হয়তোবা তোমাদেরকে লিখতে দিবে। কারণ হচ্ছে একটি ক্লাসরুমে কিন্তু অনেক শিক্ষার্থী থাকে। ১০০ প্লাস স্টুডেন্টকে যদি একটা প্রতিবেদনে ১৫ মিনিট করে সময় দেওয়া হয়, তাহলে কিন্তু সারাদিনেও শেষ করা যাবে না। তো এজন্য এটা হয়তো তোমাদেরকে লিখতে দেওয়া হবে। এই একটা প্রতিবেদনের জন্য ১৫ মিনিট করে সময় দেওয়া হবে। সেটা কোথা থেকে নিতে হবে আমি দেখাই দেব একটু পরে। এরপর হচ্ছে সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে প্রাপ্ত খাতায় উপস্থাপন। এটা অবশ্যই তোমাকে লিখতে হবে। এটা একক কাজ। একটু খেয়াল করো, এটাও একক। এবং প্রতিবেদনের বিষয় হচ্ছে এই ২ টার উপরে লিখতে হবে। আর এটা হচ্ছে সতীর্থ মূল্যায়ন। এখানে হচ্ছে তুমি যখন কাজ করছো, তোমার সাথে যে দলীয় কাজে যে যারা ছিল, তারা তোমার কাজে কি সহযোগিতা করেছে কি করে নাই। তুমি শুধু তোমাকে তোমার টিচারই মূল্যায়ন করবে না, তোমার বান্ধবী বা তোমার বন্ধু তোমাকে মূল্যায়ন করবে। সেজন্য এখানে যদি করে তাহলে এখানে টিক হবে, আর যদি এখানে না করে তাহলে না হবে। এরপরে ৩ নাম্বার কাজ হচ্ছে চেতনা দেশ ও মানুষ। এটা হচ্ছে একটি কর্মপরিকল্পনা। এখন এখানে দেখো, এখানে যে কর্মগুলোর কথা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কথা। এখন এটা কিন্তু
একটা কর্ম পরিকল্পনা এবং প্রত্যেকের খাতায় আমরা পরিকল্পনা লিখব। এটাও হচ্ছে একক কাজ। তুমি তোমার এলাকায় কি ধরনের একটা কাজ করতে পারো যেটা মানুষের জন্য খুব ভালো একটা জিনিস হবে। যেমন এটা হতে পারে তোমার স্কুলের আসা যাওয়ার পথে একটা রাস্তা আছে, যে রাস্তাটার পিচ ঢালাই নাই বা ভাঙ্গা বা তোমাদের চলাচলে সমস্যা হয়। তো এ ধরনের কোনো কিছু তাহলে তোমরা লিখতে পারো। আচ্ছা, আমি একটু কমেন্টস গুলো পড়ে নিই, তারপরে দেখি। হ্যাঁ, মূল্যায়নের সরঞ্জাম স্কুল থেকে তো দেবেই। তাছাড়া আমরা নিজেদের কি সরঞ্জাম নিয়ে যেতে পারবো? এর আগে থেকে নবম শ্রেণীর পরীক্ষা কি গ্রুপ বেঁধে হবে? হ্যাঁ, গ্রুপ, একক এবং দলীয় সবগুলোই হবে। এমডি আজমান মিয়া বলছে, আ নবম শ্রেণীর পরীক্ষা গ্রুপ বেঁধে হবে, গ্রুপ হবে, একক হবে এবং জোড়ায় কাজও হবে। ইভান বলছে, "আসসালামু আলাইকুম, আমি তাইবা।" থ্যাংক ইউ তাইবা। হীরা আক্তার ম্যাডাম, বইলা দিব তো? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। ফাবিহা বলছিল যে মূল্যায়ন সরঞ্জামগুলো স্কুল থেকে দিবে বা বাকিগুলো কি তোমরা নিয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই নিয়ে যাবে। তবে আমি বলি, প্রত্যেক শিক্ষার্থীকে একটা আমি রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে স্কুল থেকে যেটা প্রোভাইড করবে তোমরা কিন্তু সেটা খুঁজে পাবা না। সেই লক্ষ্যে তোমরা যেটা করবা সেটা হচ্ছে প্রতিদিন তোমরা তোমাদের যে পরীক্ষার হলে যাওয়ার জন্য যে ফাইলটা থাকবে সেখানে মার্কার, কালার পেন এবং পুরাতন ক্যালেন্ডার, সিজার, কসটেপ এবং আঠা প্রত্যেকদিন নিয়ে যাবে। কেমন? তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না, কাজ করতেও সমস্যা হবে না। কিছু বোঝা যায় না? আচ্ছা, এখন মনে হয় বোঝা যাচ্ছে। একক কাজগুলো দেখাবেন। হ্যাঁ, একক কাজগুলো অবশ্যই দেখাবো। এই যে নবম শ্রেণীর দেখাই দিলাম এবং এরপর উত্তর বলে দিব। উম আমাদের কিভাবে কি ভাইবা নেওয়া হবে? না, ভাইবা নেওয়া হবে না। তারপর বলছে, সাবস্ক্রাইব প্লিজ, থ্যাংক ইউ। আ প্রশ্নের নাম্বারটা একটু বুঝিয়ে দিবেন। অবশ্যই বুঝিয়ে দিব। উম এটা কি ৬৫ মার্কের প্রশ্ন? একটু বলি, তোমাদের যে প্রশ্নটা হচ্ছে এটা এখানে মার্ক নেই। এটাকে বলা হয় ওয়েটেজ। কেমন? মার্ক নয়, এটা হচ্ছে ওয়েটেজ। ১০০% ওয়েটেজের ভিতরে ৬৫% হচ্ছে লিখিত এবং বাকি ৩৫% হচ্ছে শিখনকালীন। সেই শিখনকালীনের মধ্যে রয়েছে তোমাদের স্কুলে যখন ক্লাস চলাকালীন অবস্থায় তোমার শিক্ষক যেগুলো নিয়েছেন সেখান থেকে যেটা ইনপুট দিয়েছেন এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা ইনপুট ছিল সেগুলো। আনসার দিবেন না? হ্যাঁ, অবশ্যই দিব। ম্যাম, ছিট বসানো হবে কিনা? হ্যাঁ, ছিট বসানো হবে। একটি ক্লাসের জন্য নির্ধারিত স্টুডেন্ট হচ্ছে ২০ জন এবং সেই ২০ জন শিক্ষার্থী নিয়ে কিন্তু ছিট বসানোর প্ল্যানিং আছে। তবে যেসব স্কুলে শিক্ষার্থীর সংখ্যা বেশি সেখানে হয়তোবা একটু সমস্যা হতে পারে। তবে সিট বসানো হবে। উত্তর দেন প্লিজ ম্যাম। জাইবা জিহাদ, আমি তো তোমার প্রশ্নটা পাইনি। হয়তোবা আগে গেছে। তুমি আবার প্রশ্ন করো, আমি উত্তরটা দিয়ে দেব। এটা কি লিখিত প্রশ্ন? একটু বলেন প্লিজ। হ্যাঁ, এটা লিখিত প্রশ্ন। আম জয়দীপ আ জয়দীপ বড়ুয়া, আমাদের কি এটাই আসবে? সম্ভাবনা আছে 90%। হ্যাঁ, সার্ভার প্রবলেম দিতেছে। আমি যখন তোমাদের এটা দেখাচ্ছি সরাসরি লাইভ সার্ভার থেকে দেখানো হচ্ছে। সেজন্য সার্ভার মাঝে মাঝে একটু সমস্যা হয়। যখন আমাদের ব্রডব্যান্ড যখন একটু ড্রপ করে তখন একটু সমস্যা হয়। নিতে হবে। হ্যাঁ, নিতে হবে। অনেক কিছু নিয়ে যেতে হবে। 6 দেখা যায় না। হ্যাঁ, 6 দেখানো হবে। 6 এগুলো দেখানো হবে। উত্তর অবশ্যই দিব। আমি এখানে ডিসক্রাইব করে দেব। কারণ উত্তর তো লিখে দেওয়া সম্ভব না এতগুলো। আর যেহেতু প্রশ্নগুলো একটু আগেই দেওয়া হয়েছে সেক্ষেত্রে উত্তরগুলো রেডি করা খুব কঠিন। তো লিখে রেডি করা কঠিন। সেজন্য আমি এখানে মুখে বলে দেব এবং কিছু তোমাদের বোর্ড বই থেকে দেখিয়ে দেব। কেমন? আনসার গুলো বলেন। হ্যাঁ, অবশ্যই বলব। হ্যাঁ, প্রাপ্তি, থ্যাংক ইউ প্রাপ্তি। সিট প্ল্যান হবে। হ্যাঁ, অবশ্যই সিট প্ল্যান হবে। ৮ম শ্রেণীর প্রশ্নটাই অবশ্যই দিয়ে দেব। হ্যাঁ, সিট বসানো হবে। তবে একাকী স্কুলের যে প্রতিষ্ঠানের যে ম্যানেজমেন্ট সিস্টেম বা প্রধান শিক্ষকগণ আছেন তারা চাইলে ছিট নাও বসাতে পারেন। তবে সরকারি নির্দেশনা হচ্ছে ছিট বসাতে হবে। হ্যাঁ, ৮ম শ্রেণীর জীবনী জীবিকা দিব। একটু পরেই দিব।
পরীক্ষায় কোনো রোল থাকবে না। এই যে তোমাদের ৬ষ্ঠ থেকে শুরু করে নবম শ্রেণী পর্যন্ত যে তোমাদের রোল আছে এটা এখন বর্তমানে আইডি নামে পরিচিত। আ জাভেদ খান, তোমার প্রশ্ন হচ্ছে পরীক্ষার ফলাফল কি দিবে, রোল দিবে, থাকবে কিনা? একটু বলি, পরীক্ষার যে ফলাফল এটা এখন রোল থাকবে না। এটা তোমাদের এখন আইডি নামে পরিচিত হয়ে গেছে এবং এই একই আইডি দিয়ে তুমি নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করবে। দেন নবম শ্রেণীর পরে তোমাকে রোল দেওয়া হবে। কেমন? পরীক্ষার ফলাফল কি দিবে, রোল থাকবে না, রোল থাকবে না, এই তো বললাম। এই সেম প্রশ্ন হবে কিনা? হ্যাঁ, সেম প্রশ্ন হওয়ার সম্ভাবনা 90% রয়েছে। তুমি এগুলো দেখতে পাচ্ছ না। কেন দেখতে পাচ্ছ না আমি তো জানি না। হ্যাঁ, ক্লাস 9 অবশ্যই দিব। আরো অন্য কিছু থাকবে কিনা এরকম কোনো কিছু নির্দেশনা দেওয়া হয়নি। মনে হচ্ছে এগুলোই থাকবে। মৌখিক পরীক্ষা হবে কিনা? মৌখিক পরীক্ষা টিচার চাইলে তোমার কাছ থেকে এককভাবে নিতে পারেন। তবে নানার সম্ভাবনাই বেশি। ওইদিন খুব ঝামেলা থাকবে, অনেক স্টুডেন্ট থাকবে। একক কাজের উত্তর দিবেন, অবশ্যই দিয়ে দিব। 65% লিখিত হবে কিনা? 65% ওয়েটেজের উপরে লিখিত এগুলো। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দিচ্ছেন নাকি? হ্যাঁ, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এটা 6 বুঝিয়ে দেন, অবশ্যই বুঝিয়ে দেব। এটা ক্লাস 9। সবগুলো উত্তর নিজে বানিয়ে লিখতে হবে এবং এটা ইউনিক থাকতে হবে। একজনের সাথে আরেকজনের যেন না মিলে হুবহু। হ্যাঁ, নমুনা উত্তরটা আমি দিব না, একটু বলে দিব, কিছু বই থেকে দেখিয়ে দেব। এখানে যেগুলো দেখানো হচ্ছে মনে হচ্ছে এটা 90% আসবে। স্পষ্ট দেখা যায় না। না, আমার মনে হচ্ছে সার্ভারের সমস্যা। 90% সম্ভাবনা আছে। হ্যাঁ, দিব অবশ্যই। গ্রুপ ওয়ার্ক ছেলে-মেয়ে মিলিয়ে হবে কিনা আমি এটা বলতে পারি না। তবে গ্রুপ ওয়ার্ক হচ্ছে তোমাদের গ্রুপে যে কজন স্টুডেন্ট থাকবে, যদি কম স্টুডেন্ট থাকে তাহলে স্যার হয়তো ছেলে-মেয়ে মিলিয়ে দিতেও পারে। আর যদি বেশি স্টুডেন্ট থাকে তাহলে ছেলে-মেয়ে নাও মিলাতে পারে। হ্যাঁ, কালকে ১৬ পৃষ্ঠার খাতা দেবে কিনা? হ্যাঁ, ১৬ পৃষ্ঠার খাতা দেওয়ার কথা রয়েছে। মাউসি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে ১৬ পৃষ্ঠার খাতা। রোল হবে কি ক্লাস 10 এ? না, ক্লাস 10 এ কোনো রোল হবে না, আইডি হবে। হ্যাঁ, ক্লাস 8 দেওয়া হবে। এখনই দিব। আজকে তো গণিত পরীক্ষা নাই, তবে কিভাবে কেন গণিত দিব বাবা? নবম শ্রেণীতে তো দিচ্ছি এখন, এটাই নবম শ্রেণী চলছে। এটা নবম শ্রেণী। পিডিএফ এটা আসলে কোথায় পাবা? এটার পিডিএফটা শুধুমাত্র যারা প্রতিষ্ঠান প্রধান আছে তারাই পায়, এছাড়া অন্য কেউ পায় না। কোনো চিন্তা নাই, হ্যাঁ? একদম সহজ, কোনো চিন্তা করার কোনো কারণ নেই। মাউসির ওয়েবসাইটে এখন ঢোকা যাচ্ছে না। কারণ হচ্ছে ওখানে বলা হচ্ছে যে আ অপ্রত্যাশিত ইউজারের কারণে ওয়েবসাইট ডাউন হয়ে গেছে আরকি। এখানে একক কাজ, দলীয় কাজ এবং জোড়ায় কাজ রয়েছে। হ্যাঁ, এটা আগামীকালকে যে পরীক্ষা হবে সেটার জন্য। এগুলো হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এবার চলে আসি। সবগুলোই চেষ্টা করব দেওয়ার জন্য। আচ্ছা, নৈপুণ্যটার লগইন হচ্ছে না কেন? নৈপুণ্যটা আসলে এটা টিচারদের জন্য। এটা স্টুডেন্ট কখনো লগইন করতে পারবে না। এখানে টিচারদের পিডিএস বা ইনডেক্স আইডি দ্বারা লগইন করতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটু চলে যাই। প্রশ্নের উত্তরে চলে যাই। কেমন? আম
তো এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে প্রশ্ন দেখলাম। এবার আমরা চলো আমরা এই প্রশ্নগুলো কোথায় পাবো একটু দেখে নেই। তো এটা হচ্ছে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই। ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বই থেকে আমরা একটু যাব ৬ এবং ৭ পৃষ্ঠায়। এটা দেখো তোমাদের ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বই আমরা ৬ এবং ৭ পৃষ্ঠা যাই। হয়তো একটু ব্ল্যাক আসতে পারে যখন আমি স্ক্রলিং করি একটু ব্ল্যাক আসবে, এরপর ঠিক হয়ে আসবে। এই যে এটা হচ্ছে আম এই যে প্রশ্নটা দেওয়া আছে এখানে দেখো বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি আ বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ধাপ এখানে যে ওটা উল্লেখ করা আছে একটু খেয়াল করো সবাই। বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ধাপ তোমাদের এই পদ্ধতিটাকে অনুসন্ধান দেখতে হবে এবং এটার পরিপ্রেক্ষিতে আপনি কি একজন শিক্ষক? হ্যাঁ, আমি একজন শিক্ষক এবং এই মুহূর্তেও শিক্ষকতা করছি। একটু খেয়াল করো যদি প্রত্যেকে একটু দেখতে পারো দেখো একটু এখান থেকে যে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির যে ধাপগুলো আছে সে ধাপগুলো একটু খেয়াল করো। এই ধাপ অনুযায়ী তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমি তোমাদের একটু আগে যে প্রশ্নগুলো দেখিয়েছিলাম যেখানে ছিল পহেলা বৈশাখ সম্পর্কে যে খ নাম্বার যে কাজটি ছিল, পহেলা বৈশাখ সম্পর্কে খ নাম্বারে যে কাজটি ছিল সেই কাজটি কাজ ২ পরিবার থেকে সমাজ, নববর্ষ আমার সহপাঠীর পরিবার। এখানে যে দেখানো হয়েছিল বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ধাপ। তো তোমাদের ওইখানে যে গল্পটা দেওয়া ছিল আমি একটু তোমরা একটু বইটা খোলো। তোমরা যদি বই খোলো তাহলে খুব সুবিধা হবে দেখানোর জন্য আমার। এটা নবম শ্রেণী। আমি আবার বলছি এটা নবম শ্রেণী। তোমরা একটু নবম শ্রেণী যারা আছো তোমরা একটু বইটা খোলো। খোলার পরে আমি তোমাদেরকে একটু দেখাই। এটা তো আসলে আমি অনলাইন থেকে নিয়েছি। এটা কোনো সমস্যা হওয়ার তো কথা না, হ্যাঁ? আচ্ছা এবার দেখো নবম শ্রেণী তোমরা যারা আছো এই যে পরিবার থেকে সমাজ, নববর্ষ আমার ও সহপাঠীর পরিবার এই কাজটি করার জন্য আমরা বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করব। অনুসন্ধানের ধাপগুলো আমরা পাঠ্যপুস্তকের ৬-৭ নং পৃষ্ঠায় পাবো। প্রয়োজনে আমরা আবারও দেখে নিতে পারি। তো এটা এখানে যেখানে বলা হয়েছে আবারও দেখে নিতে পারি। তোমরা বই খোলো এবং বইতে এখানে কিন্তু ৬ এবং ৭ পৃষ্ঠাতে দেওয়া আছে। আর এই যে প্রতিবেদন পাঠ যেটা বলা হয়েছে এখানে এই প্রতিবেদন পাঠটা কিভাবে করবা আমি তোমাদের একটু বই থেকে বলি কত পৃষ্ঠায় আছে এটা।
তোমরা প্রতিবেদন কিভাবে লিখবে এটার জন্য তোমাদের একটা ডেমো প্রতিবেদন দেওয়া আছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 11 পৃষ্ঠায়। তোমরা যদি প্রত্যেকে বই খোলো সেখানে দেখতে পারবা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 11 পৃষ্ঠায় কিন্তু হ্যাঁ, প্রতিবেদন লেখার নিয়মটা আমি একটু দেখাই দেবো এখন। একটু দেখো তোমরা 11 পৃষ্ঠায় দেওয়া আছে তোমাদের যে বই আছে ইতিহাস ও সমাজ বিজ্ঞান বই এবং সেটার 11 পৃষ্ঠা একটু চলে যাও। আর আমি এখান থেকে আমার স্ক্রিনটা একটু চেঞ্জ করে 11 পৃষ্ঠা চলে যাচ্ছি। দেখো প্রতিবেদন কিভাবে লিখতে হয়, প্রতিবেদন তারিখ দিতে হয়, তারপর হচ্ছে অনুসন্ধানের বিষয়, সামাজিক এখানে তোমাদের কিন্তু ওখানে অনুসন্ধানের বিষয় ছিল নববর্ষ আমার ও সহপাঠীর পরিবার নববর্ষ নিয়ে। তোমার এখানে হচ্ছিল পহেলা বৈশাখ উদযাপনের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে। তোমরা এখানে যেখানে দেওয়া আছে এই প্রতিবেদনের সময় আমার এলাকার সামাজিক উপাদানের পরিবর্তন, এই জায়গায় তোমরা লিখবো ওই যে প্রশ্ন দেওয়া ছিল সেখানে হচ্ছে পহেলা বৈশাখ উদযাপনের প্রেক্ষাপট এবং সেখানে কিন্তু একটা প্রশ্ন দেওয়া আছে নিচে যে পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস, বাংলার ভূপ্রকৃতি, সামাজিক উপাদান এই সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। কেমন? তারপরে হচ্ছে তথ্য সংগ্রহের পদ্ধতি, তুমি কিভাবে তথ্য সংগ্রহ করেছো, তো এই প্রতিবেদন তথ্য বিশ্লেষণ, কিভাবে তুমি তথ্যগুলো বিশ্লেষণ করলা। এখন এটার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের যে প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্ন কিন্তু দেওয়া আছে উপরে দেওয়া আছে পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস। তো এভাবে বলতে পারো 1556 সালে মুঘল সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবরের শাসনামল থেকে বাংলা নববর্ষ শুরু হয়। বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়ার তথ্য বলছে সম্রাট আকবর তার রাজত্ব কাজে। তো এই যে কথাগুলো আছে এই কথাগুলো তুমি যদি এখানে সুন্দর করে গুছিয়ে লিখে দাও তাহলেই হয়ে যাবে। কেমন? তো তুমি যদি এখানে লিখে দাও তাহলেই হয়ে যাবে। এখন মেবি দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের দেখে আমি আবার একটু তোমাদের প্রশ্নগুলো বলছি, তোমরা একটু ভালো করে এবার একটু দেখো। এবার আমি বইটা অফ করে দিচ্ছি। আমি বই অফ করে দিচ্ছি, হয়তো এখন আমার ব্ল্যাক হয়েছে। তো এর যে প্রজেক্টটা আছে আমরা একটু দেখি এখান থেকে সম্পূর্ণ সম্পর্কটা ই করি। তোমাদের যে বইটা পরীক্ষাটা হবে এবং সেই পরীক্ষার যে প্রজেক্ট থাকবে প্রজেক্টের নাম থাকবে তোমাদের কিন্তু একটা প্রজেক্ট। পরীক্ষা বলতে হচ্ছে মূল্যায়ন এবং মূল্যায়নের যে একটা দিন যে কাজগুলো করানো হবে সেটা কিন্তু একটা প্রজেক্ট করা হবে। আর মূল্যায়ন প্রজেক্টের নাম হচ্ছে পরিবার সমাজে আমার ভূমিকা। এখন নিজ পরিবার আমার নিজ আজ আমরা সহপাঠীর পরিবার সম্পর্কে জানবো। এই জন্য আমরা প্রথমে নিজেদের পরিবার সম্পর্কে সব এক উল্লিখিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমার পরিবারের তথ্য। এখন তোমার পরিবারের কি কি তথ্য দিবা? আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়। মনে করো এখানে কেউ সিলেটের আছো, কেউ নোয়াখালী কিংবা কেউ রাজশাহী, কেউ ব্রাহ্মণবাড়িয়া আছো। এখন এখানকার কিন্তু ভৌগোলিক অবস্থান, সামাজিক অবস্থান, সাংস্কৃতিক অবস্থান এবং রাজনৈতিক প্রেক্ষাপটে প্রত্যেক কিন্তু আলাদা আলাদা। এখন আমি যদি তোমরা এখানে একটা ছক কাটবে এভাবে ৫টা কলাম কাটবে এবং ৫ থেকে ৬টা রো দেবে। ৫টা কলাম এবং ৫ থেকে ৬টা রো করে তোমরা এখানে লিখবে পরিবারের সদস্য, ভৌগোলিক অবস্থান, সামাজিক, রাজনৈতিক,
তারপরে হচ্ছে সাংস্কৃতিক। এরপরে লিখবা পরিবারের সদস্য হচ্ছে পিতা। পিতার ভৌগোলিক অবস্থান কিরকম আছে তোমার পরিবারে এবং তার অবস্থান কিরকম? এটার জন্য কিন্তু তোমাদের মেবি তো এটার জন্য তোমরা তোমাদের যদি ইতিহাস তোমাদের যে ইতিহাস বই আছে সেই ইতিহাস বইয়ে কিন্তু ইতিহাস ও সমাজ বিজ্ঞান বই আছে সেখানে খুঁজে দেখি একটু কত পৃষ্ঠা যেন আছে। তোমাদের একটা ছক দেওয়া আছে এটা ভুলে গেলাম পৃষ্ঠা নাম্বারটা। তো তোমরা তোমাদের বই চাইলে কিন্তু সেটা পাইতে পারো। একটু খুঁজে বইতে সামনে কত পৃষ্ঠা যেন আছে। আমার এখানে এই মুহূর্তে মেবি নেট সমস্যা হচ্ছে। আর এই যে এখানে যেগুলো আছে কিন্তু প্রত্যেকটাই একক কাজ। হ্যাঁ? আমি বলছি এগুলো কিন্তু একক কাজ। এই প্রশ্ন তোমাকে হাতে, হাতে দেওয়া হবে এবং এই প্রশ্ন থেকে উত্তর লিখতে হবে। এই যে যেটা হচ্ছে নিজ পরিবার, সহপাঠীর পরিবার সম্পর্কে এটা একক কাজ। আমার পরিবারের সদস্যদের আচরণের প্যাটার্ন। তোমাদের পরিবারের সদস্যদের আচরণের প্যাটার্ন আছে, এটাও একটি একক কাজ। এটাও তোমাদের বোর্ড বইয়ে